জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা কামাল ও মানুষের বিরুদ্ধে তদন্ত শেষ। আজ ট্রাইব্যুনালে দাখিল হবে প্রতিবেদন। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গেজেট আজ। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনীর গেজেট প্রকাশ। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে অনড়। জুলাই আন্দোলনে আহতরা শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান। নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করার জন্য চেষ্টা করব। যারা আহত আছে বা শহীদ পরিবার আছে তারা সামাজিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে, সেজন্য আমরা দ্রুত চাচ্ছি সুরক্ষা আইনটা বাস্তবায়ন করার জন্য। প্রথমবারের মতো আজ শুরু হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য খাতের সংকট ও উন্নয়ন নিয়ে থাকছে অধিবেশন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে গণতান্ত্রিক বাম ঐক্য। রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা। বিকেলে বসছে নিজামী ইসলাম। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর ঢাকায় ক্ষতি $600 কোটি। সবুজায়নের তাগিদ বিশেষজ্ঞদের। এবং বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির প্রভাব সীমান্তে। দিনাজপুর সীমান্ত এলাকায় ধান কাটা নিয়ে অনিশ্চয়তা। আতঙ্কে কাজে যাচ্ছে না শ্রমিকরা। মাঠে ধানটা নিয়ে খুব চিন্তিত আমরা। সীমান্ত তো গাড়ি গেলে বা মানুষজন গেলে হয়তো ফস করে গুলি করে তা না কি করে, কিন্তু আমাদের সীমান্ত এলাকায় ধান ক্ষেত, আমরা তো 24 ঘন্টা যাওয়া লাগে। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে প্রতিবেদন। গেল শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গেল 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, আদালতে জুলাই হত্যা মামলার আসামিদের হাজির করা হয়েছে কিনা, অভিযোগপত্র কখন নাগাদ দাখিল হতে পারে জানাবেন। ইশরাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে 2টি মামলায় শুনানি হবে। শাপলা চত্বরের গণহত্যা মামলা এবং উত্তরার যে হত্যাকাণ্ড হয়েছিল জুলাই আগস্ট গণহত্যা, সেখানে 200 জনের মতো মানুষ মারা গিয়েছিল। তো সেই 2টি অভিযোগে আজকে দাখিল করা হয়েছে এবং সেই সাথে এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আসামিদের হাজির করা হবে। আজকে মেয়র আতিক এবং জিয়াউল হাসান সহ সাবেক পুলিশ কর্মকর্তা এবং সেখানে সাবেক সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এবং সেই সাথে আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তর পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন এবং এই উত্তরার যে গণহত্যার সাথে যেখানে ওই সেক্টরগুলোতে যারা জড়িত ছিল তাদেরকে, যারা গ্রেফতারি পরোয়ানা জারি করা, যারা ইতোমধ্যে কারাগারে আছেন তাদেরকে, এবং সেই সাথে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে যারা আসামি রয়েছেন, যারা এখনো গ্রেফতার আছেন, তাদেরকে আজকে হাজির করা হবে। এরপর যখন শুনানি শুরু হবে তখন শেখ হাসিনার যে মামলার কথা বলেছেন, যে শেখ হাসিনার যে তদন্ত প্রতিবেদন যে প্রসিকিউটরদের কাছে তদন্ত সংস্থা যে হাজির করা, তদন্ত সংস্থা দিবেন ট্রাইব্যুনালে, সেটি আজকে ট্রাইব্যুনালে পেশ করা হবে। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু জনমনের প্রশ্ন ছিল যে কখন নাগাদ আসলে ফরমাল চার্জ শুরু হবে, অর্থাৎ পুরোপুরি বিচার কাজ শুরু হবে। তো এখন সেই প্রেক্ষিতেই শেখ হাসিনার যে পুরোপুরি তদন্ত কাজ শুরু হয়ে যাবে যখন এই তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এবং সেই সাথে এই বিষয়ে কিন্তু চিফ প্রসিকিউটর একটি ফেসবুক পোস্টও দিয়েছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এবং তার প্রেক্ষিতে কালকে রাতে আমরা জানতে পেরেছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই সাথে আব্দুল্লাহ আল মামুনের যে তদন্ত প্রতিবেদন সেটিও দাখিল হয়ে গেছে। তো এই দাখিল করার সময় আমরা যেটি শুনানিতে জানতে পারবো যে বিভিন্ন নতুন তথ্য তো এখন পর্যন্ত এসেছে শেখ হাসিনার
বিরুদ্ধে যে শেখ হাসিনাই হচ্ছে এই মূল কাণ্ডারি ছিলেন এবং নিউক্লিয়াস ছিলেন জুলাই আগস্ট গণহত্যার, এবং সেই সাথে আমরা অনেক কিছুরই প্রমাণ দেখতে পেয়েছি শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুন সহ। তো আজকে আমরা হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে আরো কিছু তদন্তের কাজ শুনতে পারবো এবং নতুন কোনো তথ্য শুনতে পারবো। সেই সাথে আরেকটি যেটি বিষয় ছিল যে কয়েকটি শুনানিতে কিন্তু আমরা আব্দুল আল মামুন যিনি ছিলেন তার ফোন জব্দ করা হয়েছিল এবং সেই সাথে কিন্তু আমরা পরবর্তীতে আমাদেরকে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে এই ফোনটি আসলে সেটি জব্দ করা যায়নি। তো আজকে হয়তো বা সেটির বিষয়ে আমরা তথ্য জানতে পারবো। তো এখন পর্যন্ত আসামিরা আসেননি, আসামিরা কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগার থেকে আসবেন এবং আমরাও অপেক্ষায় আছি যে কখন আসবেন, এবং পরবর্তীতে 12টার দিকে হচ্ছে শুনানি শুরু হবে। তারপর 1টার দিকে আমরা আসলে আপনাকে জানাতে পারবো যে চিফ প্রসিকিউটর আমাদেরকে কি জানান। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার কার্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। বিচার না হওয়া পর্যন্ত সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে প্রজ্ঞাপন জারি হবে আজ। অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেটে জারি করেছে সরকার। রাতে এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সভায় সন্ত্রাস বিরোধী আইন 2009-এ কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান না থাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বৈঠক ডেকেছে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত হবে। গেল দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত দেশ পরিচালনায় 72-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন এবং জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাবের উপর আলোচনা সভা আয়োজন করে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন। এই সময় নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সে সময় পর্যন্ত 72-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72-এর সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। বিচার বিভাগকে স্বাধীন না করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকের সুরক্ষার জন্য
তার যাবার জায়গা হিসেবে, এবং যদি এক্সিকিউটিভের অ্যাক্সেসেস তৈরি হয় তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। আর রাজনৈতিক দলগুলো সমঝোতায় এলে আস্থার সংকট দূর হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা ও জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। রোববার রাত 10টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে রাত 9টায় পুলিশ এসে প্রথমে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ 4টি সড়কের ব্যারিকেড তুলে দেয়। পরে শাহবাগ মোড়ে স্লোগান দিয়ে জাদুঘরের সামনে চলে যান আহতরা। এরপর যান চলাচল শুরু হয়। গত পরশুদিন যে বলছে রাতে যে ঘোষণা দিবে, আমরা তার কথায় বিশ্বাস পাচ্ছি না। সেই জন্য তার প্রমাণস্বরূপ আমরা একটা, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা প্রজ্ঞাপন জারি করবে, ওই রকম জুলাই ঘোষণাপত্র যে সে আগামী 30 দিনের মধ্যে দিবে, তার জন্য একটা প্রজ্ঞাপন চাচ্ছি। আমরা যতক্ষণ না পর্যন্ত সরকারের কাছ থেকে নির্দিষ্ট করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো কিছু না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করার জন্য চেষ্টা করব। দর্শক, জাতীয় জাদুঘর প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী এনআই নাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, আপনি তো সেখানে রয়েছেন, দাবি আদায় জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা কি বলছেন আসলে জানাবেন। ধন্যবাদ ইশরাত। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি জাতীয় জাদুঘরের সামনে। আপনি জানেন যে এখানে জুলাই আন্দোলনে আহতদের একাংশ কিন্তু 3 দফা দাবিতে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে গেল রাতে তারা শাহবাগ মোড় অবরোধ করে যখন আন্দোলন করছিল, পুলিশ কিন্তু চারপাশে ব্যারিকেড ভেঙে দিয়ে তাদেরকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে বাধ্য করে, এবং তারা কিন্তু সেই রাত থেকে রাতভর এই জাদুঘরের সামনে অবস্থান করেছে। তাদের 3 দফার দাবির মধ্যে রয়েছে যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, জুলাই সনদের প্রজ্ঞাপন, জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি এবং তাদের সুচিকিৎসার দাবি সহ 3টি দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবে। আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে তাদের সবশেষ কর্মসূচি নিয়ে কথা বলবো। তো আপনারা এই আন্দোলন কেন করছেন এবং কতক্ষণ অব্যাহত রাখবেন এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলুন। আমরা এখন পর্যন্ত আছি হচ্ছে আমাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, আমরা প্রজ্ঞাপন পেলে এবং হচ্ছে আমরা যদি জুলাই ঘোষণাপত্রে যদি একটা বিজ্ঞপ্তি পাই সরকার থেকে, একটা নোটিশ জারি করে প্রত্যেকটা মন্ত্রণালয়ে, তাহলে আমরা সরকারের প্রতি আস্থা রেখে আমাদের এই আন্দোলন স্থগিত করে সবাই বিজয় মিছিল নিয়ে বাসায় যাব। এর আগেও আমাদেরকে বলা হয়েছিল মার্চ মাসে ঘোষণাপত্র দিবে, যেটা হয়নি। এর আগে ডিসেম্বরেও একটা পরিকল্পনা ছিল, যেটা হয়নি। আমাদের মনে হয় বিশ্বের ইতিহাসে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এত দীর্ঘ সময় কোনো দেশেই নেয়নি ঘোষণাপত্র দেওয়ার জন্য। আমরা চাই ঘোষণাপত্রটা খুব দ্রুত সময়ের মধ্যে হোক। আর যে পদক্ষেপটা সরকার নিয়েছে 30 কার্য দিবস, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা প্রজ্ঞাপন পাওয়ার পরে আমরা আমাদের আন্দোলন ত্যাগ করে যাব। যেমনটি তিনি বলছিলেন যে যদি সরকার যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তো শাহবাগের জাদুঘরের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এনআই নাহিদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া জুলাই জনতার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রাত 9:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। স্ট্যাটাসে তিনি আরো জানান, যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা যেন সতর্ক হয়ে যান। রাষ্ট্র অনেক বড় ও জটিল জায়গা বলে তিনি লিখেন, উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। সরকার যদি গণ অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে যায় তাহলে উপদেষ্টা পরিষদে থাকার কোনো যুক্তি নেই বলেও জানান তিনি।
দেশে প্রথমবার হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন। দেশের স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে শুনতে চাইবেন নীতি নির্ধারকেরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ সম্মেলনের উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলন এবং সম্মেলনের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এবং 2 দিন ব্যাপী এই কার্যক্রম চলবে। কার্য অধিবেশনগুলো স্বাস্থ্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ সিনিয়র কর্মকর্তারা দিক নির্দেশনা দেবেন। জানা গেছে সম্মেলনে 13টি মন্ত্রণালয়ের 11টি কার্য অধিবেশন হবে। অধিবেশনগুলোতে খোলামেলা আলোচনা হবে স্বাস্থ্য খাতের সমস্যা ও উন্নয়ন নিয়ে। আজ বিশ্ব নার্স দিবস। এবছর নার্স দিবসে নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে নার্সরা সুরক্ষিত থাকলে, তাদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বলছে জনসংখ্যার বিবেচনায় দেশে এখন 3,10,500 নার্স থাকা দরকার, কিন্তু দেশে নার্স রয়েছেন প্রায় 56,000, যা প্রয়োজনের চেয়ে প্রায় 82% কম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দেশের চিকিৎসা সেবার মান অসন্তোষজনক হওয়ায় অন্যতম একটি কারণ নার্স সংকট। রোগগ্রস্ততা ও মৃত্যুহার কমানো, হাসপাতালে রোগীর সন্তুষ্টি, আবার হাসপাতালে ভর্তি না হওয়া বা রোগের ক্ষেত্রে জটিলতা দূর করতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে সম্মানজনক পেশা হিসেবে নার্সিংকে এখনো আকর্ষণীয় করে তোলা যায়নি। পাশাপাশি নার্সিং শিক্ষার ক্ষেত্রেও দেশ পিছিয়ে আছে। জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠক আজ। একই সঙ্গে বিকেলে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সঙ্গেও বৈঠকে বসবে কমিশন। সকাল 10টায় জাতীয় সংসদের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্য ও জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয় এবং বিকেল 3টায় নেজামী ইসলাম পার্টির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দেখছেন সংবাদ সকাল। বৈশাখের শেষ সপ্তাহে এসে দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত জনজীবন, কোথাও মিলছে না স্বস্তি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের অভাব, শহুরে তাপদ্বীপ আর গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। রকফেলার ফাউন্ডেশনের গবেষণা বলছে শুধু রাজধানীতে উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। 2050 সাল নাগাদ এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় $8,500 কোটি। এর থেকে উত্তরণে সবুজায়ন বাড়ানোর তাগিদ তাদের। এসে বাপির ক্যামেরায় তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। চারিদিকে যেন গায়ে আগুন ধরা বাতাস, ঘর থেকে বের হলেই পুড়ে যাচ্ছে শরীর। বৈশাখের শুরুতেই সূর্যের তেজ আর আবহাওয়ার এমন রুক্ষ রূপ দেখছে মানুষ। কড়া রোদ আর জলীয় বাষ্পের আধিক্যে গত কয়েকদিন ধরেই সারা দেশে 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী, বিশেষ করে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে ঘর থেকে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছে কেউ কেউ। আগুনের পাশে দাঁড়ালে যেমন আগুনের সীসা মুখে লাগে, এইরকম তাপদাহ চলতেছে। আমার তো আরো মাথায় ছাদ নাই, খালি ক্যাপ দিয়ে গরম আরো বেশি লাগে। কষ্ট হচ্ছে, তাপমাত্রা অতিরিক্ত বেশি। এরকম গরম আর উপায় নেই, এই যেই বাড়ি। সব মিলাই স্বাভাবিক জীবনযাপনে অবশ্যই ব্যাহত হইতেছে। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছে গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশনের গবেষণা বলছে ঢাকায় উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা।
2025 সালের মার্চ পর্যন্ত পৃথিবী উষ্ণতা হবে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ, তারপর এনভায়রনমেন্টাল পলিউশন এবং আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের বৃক্ষ নিধন, লোকাল ইফেক্ট এবং গ্লোবাল ইম্প্যাক্ট বাংলাদেশের তাপমাত্রার এই অবনতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব থেকে বাঁচতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বন্ধ এবং দেশব্যাপী সবুজায়ন বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও খায়রুজ্জামান সেতু। প্রথমেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, গরমের তীব্রতা কেমন দেখছেন জানাবেন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সাভারে 5 আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়া 6 জনের লাশ পোড়ানোর মামলায় এখনো গ্রেপ্তার হয়নি পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। তাকে শরীয়তপুরের পালং থানায় বদলি করা হলেও গত 24 এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত তিনি। মানবাধিকার কর্মীরা বলছেন, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় আত্মগোপনে গেছেন তিনি। তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় উল্লাসরত ছাত্র জনতার উপর গুলি করা হলে নিহত হন সাজ্জাদ হোসেন সজল সহ 6 জন। পরে পুলিশের গাড়িতে উঠিয়ে নিহতদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় 27 নম্বর আসামি আশুলিয়া থানার সে সময়ের পরিদর্শক মাসুদুর রহমান। গত বছরের 15 ডিসেম্বর থেকে শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক হিসেবে বদলি করা হয় তাকে। তবে 24 এপ্রিলের পর থেকে তিনি আর কর্মস্থলে আসেননি। পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদ উনি কর্মস্থলে অনুপস্থিত আছেন। তো বর্তমানে তার এখানে একজনকে পদায়ন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় পুলিশ সদস্য মাসুদুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মানবাধিকার সংগঠনের নেতারা। জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে অবশ্যই পুলিশ যারা জড়িত ছিল, যারা নির্বিচারে শিক্ষার্থীদের উপরে গুলি করেছে, যারা নির্বিচারে ছাত্র জনতা তথা শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের অবশ্যই বিচার চাই। যারা নিরীহ ছাত্রদের উপরে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করেছেন এই সকল পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আমি আশা করি। এদিকে মাসুদুর রহমান অনুপস্থিত থাকায় তার জায়গায় নতুন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, একটু আগে যেমনটি বলছিলাম যে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন ও খায়রুজ্জামান সেতু। প্রথমেই সুমনের কাছে যাচ্ছি এবং সুমন, আপনার কাছে জানতে চাচ্ছি যে গরমের তীব্রতা কেমন দেখছেন? ইশরাত, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের শেষ উপকূলীয় জেলা, সাগর নিকটবর্তী এই জেলায় তাপপ্রবাহ এত বেশি মাত্রায় প্রবাহিত হচ্ছে যে সাধারণ মানুষের জীবনযাপন, স্বাভাবিক জীবনযাত্রা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এখানে অতি গরমের যে চিত্র, সেই চিত্রে আসলে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে বয়োবৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। এখানকার ডায়রিয়া ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। এখানে প্রত্যেকটি ওয়ার্ড ভরে গিয়েছে। বিশেষ করে এই যে গরমে জ্বর এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এবং একই সাথে এই তাপপ্রবাহে বেশি অসুস্থ হয়ে পড়ছে উপকূলীয় শ্যামনগর এবং আশাশুনি উপজেলার মানুষ। আবহাওয়া অফিস বলছে এই সপ্তাহের মধ্যে নতুন কোনো সুখের খবর নেই যাতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। দর্শক, এই ছিল সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি চুয়াডাঙ্গাতে। আমাদের সহকর্মী সেতু জানাচ্ছেন চুয়াডাঙ্গার আবহাওয়ার সার্বিক পরিস্থিতি।
ধন্যবাদ সুমন। আপনি সাতক্ষীরা নিয়ে যেমনটি জানাছিলেন, চুয়াডাঙ্গার প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। কারণ এর মূল কারণ হচ্ছে কিন্তু গত 4 দিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে। এবং শুধু তাই নাই, এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এই চুয়াডাঙ্গাতেই রেকর্ড করা হয়েছে। এবং গত পরশুদিন সেটা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে সর্বশেষ 41.8 ডিগ্রি সেলসিয়াস এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এবং একই সাথে পরপর 4 দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে। অতএব সব মিলিয়ে বুঝতেই পারছেন যে কতটা বিপর্যস্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জনজীবন। তবে আশার খবর হচ্ছে এইটাই যে গতকাল থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে, আজকেও কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। কারণ উপরে কিন্তু আকাশের মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি, তবে ভ্যাপসা গরম কিন্তু কমেনি। এর মূলত কারণ হচ্ছে যেটা হচ্ছে তাপমাত্রা কমলেও এখানে বাতাসের আর্দ্রতা কিন্তু বেশি থাকছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে মানুষের শরীরের জন্য সর্বোচ্চ 50% বাতাসের আর্দ্রতা সহনশীল আর কি। এই 50% তাপমাত্রার উপরে যদি আর্দ্রতা থাকে তাহলে মানুষ কিন্তু এমনিতে ঘামা শুরু হবে। ঠিক তেমনটি কিন্তু সকাল 9টায় আমি খোঁজ নিয়েছি, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে সেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এবং একই সাথে বাতাসের আর্দ্রতা ছিল কিন্তু 60 ডিগ্রি, দুঃখিত 60% আর কি। সব মিলে বুঝতে পারছেন যে কি বাজে অবস্থার ভিতর। তবে আসার খবর হচ্ছে এটাই যে আজকে কিন্তু তাপমাত্রা 40 পার না হওয়ার সম্ভাবনায় বেশি। একই সাথে আগামীকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে ইসরাত। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এবং সেই খবরই জানাচ্ছিলেন সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন ও খায়রুজ্জামান সেতু। দেখছেন সংবাদ সকাল। রুশ প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার তিনি বলেন, এবার কোনো বাহানা না দিয়েই বৃহস্পতিবার তুরস্কে উপস্থিত থাকবে পুতিন। তিনিও বৈঠকে বসতে রাজি হয়েছেন। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরবিদ আফসারের রিপোর্টে বিস্তারিত। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের উপর ক্রমবর্ধমান চাপ অব্যাহত রাখছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসানে সামনের বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার তিনি বলেন, পুতিনকে বৃহস্পতিবার তুরস্কে দেখার জন্য অপেক্ষা করবেন তিনি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার আমি তুরস্ক যাচ্ছি। আশা করি সেখানে প্রেসিডেন্ট পুতিন উপস্থিত থাকবে এবং কোনো প্রকার বাহানা দেবেন না। আমরা যুদ্ধ শেষ করতে রাজি। যুক্তরাষ্ট্র, ইউরোপ সবাই এর প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই নেতাকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে চান না, বরং এই রক্তপাত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনার জন্য তিনি বৃহস্পতিবার তুরস্কে একটি বৈঠকে বসতে চান। এ প্রস্তাবে ইউক্রেনের অবিলম্বে রাজি হওয়া উচিত। এদিকে গেল শনিবার পুতিনের দেয়া সরাসরি আলোচনার প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন বিশ্ব নেতারা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক, লিথুনিয়ান পররাষ্ট্র দপ্তর থেকে সবার একটি বক্তব্য, এক হাতে অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আরেক হাতে যুদ্ধবিরতির আলোচনার কথা বলায় কোনো যুক্তি নেই। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।